ক্লাস রেকর্ডিং করলাম। তো আজকে আমাদের লাস্ট ক্লাসে আমরা কি করব, লাস্ট ক্লাসে আমরা লাস্ট যে জিনিসটা পড়ে আছে প্রবাবিলিটি, সেই জিনিসটা দেখে নেবো এবং সেই জিনিসটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। ক্লাসটা আমি ল্যাপটপে নিতাম, ল্যাপটপটা আমি একটু দোকানে দিয়েছি আর কি, তো তার জন্য আর কি ল্যাপটপে নিতে পারছি না, ক্লাসটা আজকে বোর্ডে নেবো। তো তিনটে জিনিস সম্পর্কে জানবো এবং সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করব এবং সেরকম অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে যেটা আমরা বুঝবো বা শিখবো সেটা হচ্ছে পার্টিশন অফ স্যাম্পল স্পেস। পার্টিশন অফ স্যাম্পল স্পেস। পার্টিশন অফ স্যাম্পল স্পেস কাকে বলবো, ঠিক আছে? তো আমি তোদের নোটসটা প্রোভাইড করে দিয়েছি, সেই নোটসে লেখা আছে, দেখবি কি লেখা আছে, এ সেট অফ ইভেন্টস E1 E2 E3 EN, মানে অনেকগুলো ইভেন্ট আছে, E1 ইভেন্ট, E2 ইভেন্ট, E3 ইভেন্ট, আপ টু অনেকগুলো EN অব্দি ইভেন্ট আছে, ঠিক আছে? এই ইভেন্ট গুলোকে স্যাম্পল স্পেসের পার্টিশন, আমি ধরলাম কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস এস, এই এস এর পার্টিশন কখন বলতে পারবো? তখনই বলতে পারবো যখন এক নম্বর কি, মানে EI ইন্টারসেকশন EJ ইজ ইকুয়াল টু 5। EI কি, I এর ভ্যালু আর J এর ভ্যালু 1 থেকে n এর মধ্যে যা কিছু, ফর অল I and J 1 2 3 আপ টু n অবধি, মানে দুটো ইভেন্টের ইন্টারসেকশন 5 হয়। দুটো ইভেন্টের ইন্টারসেকশন 5 বলতে দুটো ইভেন্ট ডিসজয়েন্ট। এটা কখন পড়েছিলাম? এটা আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে পড়েছিলাম। দুটো ইভেন্টের মধ্যে যখন কমন পয়েন্ট থাকে না তখন আমি সেটা 5 লিখি। তো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের একটা শর্ত ছিল। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3 ইউনিয়ন, একদম আমি কল্পনা করছি EN অবধি, এই সমস্তটার যদি ইউনিয়ন এস হয়, এস বলতে স্যাম্পল স্পেসের সাথে যদি ইকুয়াল হয়, স্যাম্পল স্পেসের সাথে যদি ইকুয়াল হয়, মানে আমরা দেখ এটা মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টের ক্ষেত্রে পড়েছিলাম, যে দুটো ইভেন্ট বা তিনটি ইভেন্ট বা চারটে ইভেন্ট বা যতগুলো ইভেন্ট থাকুক, তাদের ইউনিয়ন যদি স্যাম্পল স্পেসের সাথে, স্যাম্পল স্পেসের যে স্যাম্পল পয়েন্ট গুলো আছে তার সাথে ইকুয়াল হয়, তাহলে সেটাকে আমরা বলেছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সহস্টিভ। প্রথমটা শব্দ ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ এর ক্ষেত্রে, আর দ্বিতীয়টা ছিল এক্সহস্টিভ ইভেন্টের ক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অফ EI, বলতে এই যে ইভেন্ট গুলো আছে E1 E2 E3 E4, এই ইভেন্ট গুলোর প্রবাবিলিটি যদি গ্রেটার দেন 0 হয়, ফর I ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু n অবধি, ঠিক আছে? তো এই ইভেন্ট গুলোর প্রবাবিলিটি যদি গ্রেটার দেন 0 হয়, মানে এই তিনটে সত্ত্বেও যদি কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে ঘটে, তাহলে সেই ইভেন্টটাকে আমি কি বলতে পারবো? পার্টিশন অফ স্যাম্পল স্পেস। কি বলতে পারবো? পার্টিশন অফ স্যাম্পল স্পেস। এই তিনটে ঘটনাই ঘটতে হবে, ঠিক আছে? এই তিনটে ঘটনাই ঘটতে হবে, তখন তাকে বলতে পারবো কি? পার্টিশন অফ স্যাম্পল স্পেস। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধর একটা এক্সাম্পল বলেছে যে থ্রোয়িং ইন ডাইস, একটা ডাইসকে থ্রো করা হয়েছে, থ্রোয়িং এ ডাইস, একটা ডাইসকে থ্রো করা হয়েছে, সেখানে তাহলে একটা ডাইসকে থ্রো করলে স্যাম্পল স্পেস কি হয়? এস। 6টা জিনিস পড়তে পারে, 1 2 3 4 5 6, এইগুলোই পড়তে পারে। এবার সেখানে মধ্যে দুটো ইভেন্ট বলে দিয়েছে, ধর E1 ইভেন্ট বলেছে অড নাম্বার, E1 ইভেন্ট বলেছে অড নাম্বার, তাহলে E1 ইভেন্টের মধ্যে কোন কোন স্যাম্পল পয়েন্ট পড়বে? অড নাম্বার কোনগুলো? 1 3 5। আর E2 ইভেন্ট বলেছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার বলতে জোড় সংখ্যা। তো কি কি ইভেন নাম্বার পড়তে পারে E2 তে? ইভেন নাম্বার বলতে 2 4 6। এবার দেখ, এদের যদি তুই ইন্টারসেকশন করিস, E1 ইন্টারসেকশন E2 করিস, E1 ইন্টারসেকশন E2 করলে আমার কি আসবে? E1 আর E2 এর মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে 5 আসবে। আর যদি E1 ইউনিয়ন E2 করিস, E1 ইউনিয়ন E2 করিস, মানে সমস্ত 1 3 5 চলে আসবে, এখান থেকে 2 4 6 চলে আসবে, তাহলে 1 3 5 আর 2 4 6, 6টা জিনিসই চলে এলো। এটা তাহলে কার সাথে ইকুয়াল হয়ে গেল? এস এর সাথে ইকুয়াল হয়ে গেল। আর যদি এদের প্রবাবিলিটি করিস, প্রবাবিলিটি অফ E1 বার করিস, প্রবাবিলিটি অফ E1 সমান কি হবে? E1 এ কটা স্যাম্পল পয়েন্ট আছে? 3টে স্যাম্পল পয়েন্ট আছে। টোটাল স্যাম্পল স্পেসে কটা স্যাম্পল পয়েন্ট? 6টা, তাহলে 3/6 মানে হাফ। হাফ হচ্ছে কি? 0 থেকে বড়। প্রবাবিলিটি অফ E2 করিস সিমিলারলি, 3টে পয়েন্ট, 3/6
মানে 1-2 সেটাও 0 থেকে বড়। তাহলে এই যে E1 আর E2 এখানে ইভেন্টটা হচ্ছে, E1 আর E2 হচ্ছে কি স্যাম্পল স্পেসের পার্টিশন আমি বলতে পারি। কখন বলতে পারো? যখন এই তিনটে শর্ত আমার খাটবে। দেখো এখানে তিনটে শর্তই খাটছে। E1 ইন্টারসেকশন E2 ফাই আসছে, E1 ইউনিয়ন E2 যখন করছি টোটাল স্যাম্পল সেট চলে আসছে, আর E1 আর E2 দুটোরই প্রবাবিলিটি যদি করি দুটোর ক্ষেত্রেই হাফ আসবে 0 থেকে বড়। তাহলে এই তিনটে শর্তই খাটছে। সেক্ষেত্রে আমি E1 আর E2 কে কি বলতে পারবো? আমার স্যাম্পল স্পেসের পার্টিশন। তো এইভাবে হলে এই তিনটে ঘটনা যদি একসাথে ঘটে তখন আমি সেটাকে কি বলতে পারবো? পার্টিশন অফ স্যাম্পল স্পেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছি যে ওখানে কত টাকা করে জমা দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে? হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আমি 1 বছর 1000 টাকা থেকে 1.5 লাখ, হ্যাঁ বললাম। বললাম দুটো গ্রামেই বলে দিলাম, বললো বলে দেবে আর জানিয়ে দেবে। আর আমিও জানিয়ে দেবো যাবো যখন। ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে আমি দেখবো যতগুলো পারা যায় বলে বলে। হ্যাঁ স্যার, বললাম ওদেরকে, এবার ওরা করবে তবে তো, মানে বললাম 8.5% সমস্ত কিছুই বললাম। সব থেকে বেশি ইন্টারেস্ট কত, কটা তুলতে হবে? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমি বলেছি, দেখা যাক কি হয়। হুম হুম হুম। রাখলাম স্যার। হ্যাঁ। তো বোঝা গেল পার্টিশন অফ স্যাম্পল স্পেস জিনিসটা কি। হ্যালো? তুই যেটা বুঝতে পেরেছিস? তো এরপরে যেটা জানতে হবে আমাদেরকে, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। একটা থিওরেম মানে একটা সূত্রের মতো মনে রাখতে হবে, যেটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। প্রুফটা ওদের লাগবে না, প্রুফটা ওদের কোনো কিছুরই প্রুফ লাগবে না। তো এই তিনটে কেস যখন স্যাটিসফাই করবে তখন সেটা বলতে পারবি পার্টিশন অফ স্যাম্পল স্পেস সেই দুটো ইভেন্টকে। ঠিক আছে, এই তিনটে কেস যখন স্যাটিসফাই করবে। এবার থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির ক্ষেত্রে কি? থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি কি? ধর এবার হচ্ছে E1 থেকে E1 E2 আপ টু EN অনেকগুলো ইভেন্ট। এই সমস্ত ইভেন্ট গুলো হচ্ছে আমার স্যাম্পল স্পেসের পার্টিশন, পার্টিশন অফ স্যাম্পল স্পেস এস। এই স্যাম্পল স্পেস এস এর পার্টিশন মানে সমস্ত শর্ত স্যাটিসফাই করেছে। ইয়া ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু ফাই, এটাও স্যাটিসফাই করেছে। E1 E2 E3 এর ইন্টারসেকশন এই ইউনিয়ন করলে স্যাম্পল স্পেস পাওয়া যাচ্ছে, এটাও স্যাটিসফাই করছে। আর প্রবাবিলিটিটাও গ্রেটার দেন 0 হচ্ছে, মানে E1 E2 EN এই এস স্যাম্পল স্পেসের পার্টিশন ফর অল I ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু I এর ভ্যালু 1 থেকে n এর মধ্যে যা কিছু। আর কি বলে দিয়েছে না, প্রবাবিলিটি অফ EI ভ্যালুটা গ্রেটার দেন 0। এইরকম যদি হয় সেক্ষেত্রে এ যদি এমন একটা ইভেন্ট, লেট এ বি এনি ইভেন্ট অ্যাসোসিয়েটেড উইথ এস, এই এস এর সাথে জড়িত আবার একটা ইভেন্ট হচ্ছে এ, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ কি হবে? প্রবাবিলিটি অফ এ সমান কি হবে? প্রবাবিলিটি অফ এ সমান হবে প্রবাবিলিটি অফ E1, probability of A by E1 plus probability of E2, probability of A by E2 up to যতদূর অবধি হতে পারে প্লাস probability of EN, probability of A by EN। তাহলে কি বললাম, যদি E1 E2 আপ টু EN ইভেন্ট গুলো এস স্যাম্পল স্পেসের পার্টিশন হয় এবং ওদের প্রত্যেকটার প্রবাবিলিটি যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমি ধরে নিলাম আমার আরো একটা ইভেন্ট আছে এ, যেটা এস স্যাম্পল স্পেসের সাথে, এস স্যাম্পল স্পেসের সাথে জড়িত। এ এমন একটা ইভেন্ট যেটা এস স্যাম্পল স্পেসের সাথে জড়িত। সেই ক্ষেত্রে সেই এ ইভেন্টটার প্রবাবিলিটি কি হবে? টোটাল থিওরেম প্রবাবিলিটি দিয়ে প্রবাবিলিটি অফ E1 প্লাস প্রবাবিলিটি অফ A by E1। A by E1 বলতে কি? Conditional probability of A when E1 has occurred already,
probability of E2, probability of A by E2 কি conditional probability of A when E2 has occurred, আর probability of A by En কি condition probability of A when En has occurred already, ঠিক আছে। তো এটাকে যদি সামেশন হিসাবে লিখতে চাও সামেশন হিসাবেও লেখা যায়, কি করে লিখবো না সব জায়গায় যে দেখ probability of E আছে probability of A by E আছে, তাহলে এটা লিখতে পারি I is equal to 1 to n, I এর ভ্যালুটা থাকতে পারে, I বলতে কি E এর জায়গায় একবার 1 বসছে, E এর জায়গায় 2 বসছে, E এর জায়গায় একবার আপ টু করে n অবধি আসছে, তো I এর ভ্যালু 1 to n ভ্যারি করতে পারে। probability of E, E এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে probability of EI প্লাস probability of A by EI, এই I এর ভ্যালুটা 1 থেকে n এর মধ্যে ভ্যারি করবে, তো এইভাবেও লেখা যেতে পারে কন্ডিশনাল প্রবাবিলিটির টোটাল থিওরেম, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। তো এটা গেল থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির একটা ফর্মুলা, যেটা তোদের মনে রাখবে অনেক অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। আমার এন্ডে তো নেটওয়ার্ক প্রবলেম নেই, সুজাতার কি কোনো শুনতে অসুবিধা হচ্ছে? তাহলে কস্তুরী এন্ডে নেটওয়ার্ক প্রবলেম, সুজাতার যখন শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আমার এন্ডে প্রবলেম নেই, তাহলে তোর এন্ডে প্রবলেম কস্তুরী এন্ডে। তো এই যে থিওরেমটা আমি লিখলাম এটা হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে। এটাকেও মনে রাখতে পারিস অথবা ওপরে যেটা আছে সেটাকেও মনে রাখতে পারিস, সেটা হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, এইটাকেও মনে রাখতে পারিস, ঠিক আছে। তো এটা গেল থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। এবার যেটা খুশি মনে রাখবি, নোটসটা অলরেডি গিভেন। এবার থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির উপর একটা অঙ্ক দেখিয়ে দিই, যে এরকম অঙ্ক থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি দিয়ে অঙ্কটা করা যায়, তো সেটা আমরা দেখে নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে কি করে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিকে আমরা কাজে লাগাতে পারি অঙ্ক করার ক্ষেত্রে, তো সেটা দেখা যাক, ঠিক আছে। তো অঙ্কটা অলরেডি আমি তোদেরকে নোটস দিয়ে দিয়েছি, অঙ্কটায় আছে দেখবি, অঙ্কটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, এটা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। এবার অঙ্কটা কি থিওরেম, এই জিনিসগুলো কিন্তু আমি আবার বলছি এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন জিনিস, খুব শক্ত জিনিস, যদি খুব চাপ লাগে তাহলে করার দরকার নেই, জাস্ট থিওরেমটা মনে রাখিস তাহলেই হবে। আজ অব্দি এগুলোর উপর কোনোদিন অঙ্ক আসেনি, এগুলো জেনারেলি তোদের বিটেক লেভেলে শিখবি, তো করতেও পারিস নাও করতে পারিস, বাট আমি যেহেতু সবটাই করাচ্ছি তাই এটাও করিনি। তো ছিল বল, হ্যাঁ বল। তো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির অঙ্কটা কি ছিল, অঙ্কটা বলেছে যে এ পার্সন হ্যাজ আন্ডারটেকেন এ কনস্ট্রাকশন জব, একটা লোক একটা কনস্ট্রাকশন জবে কাজ করছে, ঠিক আছে। দ্য প্রবাবিলিটিস আর 0.65 দ্যাট দেয়ার উইল বি 6 স্ট্রাইক, তাহলে বলেছে প্রবাবিলিটিস আর 0.65 মানে একটা কনস্ট্রাকশন জব হচ্ছে, সেখানে কি হতে পারে না সেখানে অনেক কটা জিনিসের প্রবাবিলিটি বলে দিয়েছে, যে 0.65 হচ্ছে প্রবাবিলিটি যে সেখানে স্ট্রাইক হবে মানে আন্দোলন হবে, 0.80 that the construction job will be completed on time if there is no strike, এবার হচ্ছে আমার কনস্ট্রাকশন জবটা তাড়াতাড়ি শেষ মানে টাইমে শেষ হবে যদি সেখানে কোনো আন্দোলন না হয়, এর প্রবাবিলিটি হচ্ছে 0.80, আর 0.32 that the construction job will be completed on time if there is a strike, এবং হচ্ছে কনস্ট্রাকশন 0.32 এর সম্ভাবনা যে কি না সেখানে কোনো স্ট্রাইক হলেও আমার কনস্ট্রাকশন জবটা টাইমে শেষ হবে। তাহলে তিনটে জিনিসের প্রবাবিলিটি আলাদা আলাদা করে বলে দিয়েছে, যে শুধুমাত্র আন্দোলন হবে এর প্রবাবিলিটি 0.65, আন্দোলন হবে না এবং আমার কাজটা টাইমে শেষ হবে এর প্রবাবিলিটি বলেছে 0.80, আন্দোলনও হবে এবং কাজটা টাইমে শেষও হবে এর প্রবাবিলিটি বলে দিয়েছে 0.32, বলেছে ডিটারমাইন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কনস্ট্রাকশন জব উইল বি কমপ্লিটেড অন টাইম, আমাকে বার করতে বলেছে যে কাজটা টাইমে শেষ হবে এর প্রবাবিলিটি কত, আন্দোলন হোক আর না হোক এসব দেখে আমার মাথা ব্যথা নেই, কাজটা টাইমে শেষ হবে এর প্রবাবিলিটি কত এটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাকে কিছু জিনিস ধরে নিতে হবে, আমি ধরে নিলাম যে এ এমন একটা ইভেন্ট, আমার এটাই বার করতে লাগবে, এটা আমি ধরে নিলাম এ হচ্ছে এমন একটা ইভেন্ট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক কমপ্লিটেড অন টাইম, এ এমন একটা ইভেন্ট যে কনস্ট্রাকশন জবটা টাইমে শেষ হয়ে যাবে, এ হচ্ছে সেই ইভেন্ট, ঠিক আছে। এই আমাকে প্রবাবিলিটি অফ এটা আমাকে বার করতে হবে, প্রবাবিলিটি অফ এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। বি হচ্ছে, বি ধরে নিচ্ছি কি ইভেন্ট না, বি হচ্ছে দেয়ার ইজ এ স্ট্রাইক, বি হচ্ছে কি দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট,
বি হচ্ছে দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট। ঠিক আছে, বি হচ্ছে কি দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট, মানে বি হচ্ছে কি এমন একটা ইভেন্ট যে ওখানে আমার স্ট্রাইক হতে পারে। তাহলে বি ড্যাশ কি হবে, আমি পড়েছি বি ড্যাশ হচ্ছে কি বি এর কমপ্লিমেন্ট, মানে বি এর উল্টোটা। বি ড্যাশ বলতে কি কোনো স্ট্রাইক হবে না, বি যদি স্ট্রাইক হয় বি ড্যাশ কি হয়, বি ড্যাশ হচ্ছে দেয়ার ইজ নো স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট। ফাইন। তাহলে বি আর বি ড্যাশ এর মধ্যে কোনো কিছু কি কমন আছে, বি আর বি ড্যাশ এর মধ্যে কোনো কিছু কমন নেই। তাহলে বি ইন্টারসেকশন বি ড্যাশ, বি ইন্টারসেকশন বি ড্যাশ, বি বলছে কি বি এমন একটা ইভেন্ট যে কনস্ট্রাকশন সাইটে আমার স্ট্রাইক হবে, আর বি ড্যাশ হচ্ছে কি হবে না সবসময়। বিটা আর বি ড্যাশ, বি বলতে কি বোঝায়, বি বলতে যেটা বোঝাবে বি ড্যাশটা সবসময় নট বি বোঝায়, মানে যেটা হবে বিতে যা হবে বি ড্যাশে তার অপোজিটটা হবে। তো বি ড্যাশ, বি আর বি ড্যাশ এর মধ্যে কোনো কিছু কমন আছে, বি আর বি ড্যাশ এর মধ্যে কোনো কিছু কমন নেই, মানে বি বি ড্যাশ ইকুয়াল টু 5, মানে বি আর বি ড্যাশ পরস্পর ডিসজয়েন্ট, মানে হচ্ছে এই। আবার বি আর বি ড্যাশ কে যদি ইউনিয়ন করিস তাহলে স্যাম্পল সেটটাই ঘুরিয়ে পেয়ে যাব। তাহলে বি আর বি ড্যাশ কে আমি কি বলতে পারি, বি আর বি ড্যাশ কে আমি বলতে পারি পার্টিশন অফ স্যাম্পল স্পেস। বি এন্ড বি ড্যাশ ইজ পার্টিশন অফ স্যাম্পল স্পেস, এটা আমি বলতে পারি। ঠিক আছে, এবার আমাকে যে প্রবাবিলিটি গুলো বলে দিয়েছে সেগুলো লিখে নেবো। কি কি প্রবাবিলিটি বলে দিয়েছিল, আমাকে পি এ বার করতে হবে, আমাকে পিবি বলে দিয়েছিল 0.65, পিবি বলে দিয়েছিল 0.65, কোথায় বলে দিয়েছিল, স্টেটমেন্টটা বলে দিয়েছিল যে the probabilities are 0.65 that there will be a strike। তাহলে বি বলেছিল কি there is a strike on construction site, তার probability কত বলে দিচ্ছে, probability of b is equal to 0.65, আমি লিখে দিলাম। তাহলে probability of b বেরিয়ে গেছে, probability of b dash ফর্মুলা জানি, প্রথম দিনে ফর্মুলা পড়েছি, প্রথম কি সেকেন্ড দিনে 1 মাইনাস পিবি, তাহলে 1 মাইনাস 0.65 মানে 0.35, probability of b dash পেয়ে গেলাম। ঠিক আছে, probability of b dash পেয়ে গেলাম 1 মাইনাস পিবি, ফর্মুলাতে আমরা জানি আগে পড়ে এসেছি, তো এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাকে আরো বলে দিয়েছে, আরো কি বলে দিয়েছে, এখানে হচ্ছে এ কি, এ হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক কমপ্লিটেড অন টাইম, আর বি বলেছে দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট। তাহলে কনস্ট্রাকশন কাজটা কমপ্লিটেড টাইমে হবে, বি বলতে বোঝাচ্ছে কি যখন সেখানে স্ট্রাইক হবে। তাহলে এর প্রবাবিলিটি আমাকে বলে দিয়েছে, দেখ প্রবাবিলিটি অফ এ বাই বি, এটাই মানে এ বাই বি, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ when বি হ্যাজ অকার্ড অলরেডি। বি বলতে কি দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট, আর এ বলতে কি দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক কমপ্লিটেড অন টাইম। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি বলতে কি না কনস্ট্রাকশন কাজটা আমার টাইমে হবে যখন সেখানে স্ট্রাইক হবে। তো এইরকম এর প্রবাবিলিটি কত বলে দিয়েছে, এর প্রবাবিলিটি বলে দিয়েছে 0.32 that the construction job will be completed on time if there is a strike। তো এটা বলে দিয়েছে 0.32 লিখে দিলাম। আর কি বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ বলতে কি না কনস্ট্রাকশন জবটা টাইমে কমপ্লিটেড হবে যখন সেখানে কোনো স্ট্রাইক থাকবে না, তো সেটাও বলে দিয়েছে। কত বলেছে না 0.80 that the construction job will be completed on time if there is no strike। if there is no strike মানে সেখানে বি ড্যাশ বোঝাচ্ছে কি, বি ড্যাশ বোঝাচ্ছে যে there is no strike on site, এ বোঝাচ্ছে কি the construction work on completed on time। তো এটার ভ্যালু কত বলে দিচ্ছে, এটার ভ্যালু বলে দিচ্ছে 0.80। তাহলে এখানে আমি সমস্ত কিছুর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে এবার থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি কাজে লাগাতে হবে। থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি ফর্মুলা কি, যে প্রবাবিলিটি অফ এ সমান কি, এখানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ বাই বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ। আর তো কিছু নেই। এবার প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু হচ্ছে 0.65, probability of a by b এর ভ্যালু কত, probability of a by b এর ভ্যালু 0.32 প্লাস probability of b এর ভ্যালু কত, probability of b b ড্যাশ, সরি এটা b ড্যাশ হবে কারণ a by b ড্যাশ আছে, probability of b ড্যাশ, probability of b ড্যাশ কত, probability of b ড্যাশ 0.35 আর probability of a by b ড্যাশ কত 0.80। তো কত আসবে এটা ক্যালকুলেট যদি করি তাহলে 0.488, মানে আমার কাজটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কত না 0.488, স্ট্রাইক হোক বা না হোক, এটা আমাকে বার করতে বলেছিল। তো এটা গেল আমার থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির উপর অঙ্ক। ঠিক আছে, তো আবার রিপিট করে দিই, অঙ্কটা এরকম বলেছিল। অঙ্কটা কি বলেছিল না, অঙ্কটা বলেছিল যে
একটা পার্সন একটা কাজ ধরেছে, নিয়ে তিনটে জিনিসের প্রবাবিলিটি বলে দিয়েছিল। কি প্রবাবিলিটি বলে দিয়েছিল না, 0.65 হচ্ছে সেই কাজটার প্রবাবিলিটি যদি সেখানে স্ট্রাইক হয়, তাহলে স্ট্রাইক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.65, এটা বলে দিয়েছিল। খুব ভালো। আর কি বলেছে, স্ট্রাইক হলেও কাজটা টাইমে শেষ হবে তার প্রবাবিলিটি বলে দিয়েছিল কত, 0.32। আর স্ট্রাইক না হলে কাজটা টাইমে শেষ হবে তার প্রবাবিলিটি বলে দিয়েছিল 0.80। এবার তাহলে আমাকে ইভেন্ট ধরে নিতে হবে। আমি ধরে নিলাম যে এ হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে কনস্ট্রাকশন কাজটা টাইমে শেষ হবে, তাই এটা আমাকে বার করতে হবে। দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক উইল বি কমপ্লিটেড অন টাইম, তাহলে প্রবাবিলিটি অফ বার করতে হবে। বি ধরলাম যে স্ট্রাইকে কনস্ট্রাকশন সাইটে আন্দোলন হবে, তো দেখে নিলাম বি দেয়ার ইজ এ স্ট্রাইক অন কনস্ট্রাকশন সাইট। আর বি ড্যাশ ধরে নিলাম যে কি, বি ড্যাশ কি, বি বলতে নট বি, মানে সেখানে কোনো স্ট্রাইক হবে না, তো বি ড্যাশ হচ্ছে দেয়ার ইজ নো স্ট্রাইক অন সাইট। বি আর বি ড্যাশের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এটা ফাইয়ের সাথে ইকুয়াল। বি আর বি ড্যাশ কে এক করলে তুই টোটাল স্যাম্পল সেটটা পেয়ে যাবো, তাই বি আর বি ড্যাশ কে আমি স্যাম্পল স্পেসের পার্টিশন বলতে পারি। ঠিক আছে, এবার প্রবাবিলিটি অফ বি আমাকে বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ বি বলতে কি না, স্ট্রাইক হওয়ার সম্ভাবনা কত কনস্ট্রাকশন সাইটে, 0.65 বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ বি পেয়ে গেলাম। প্রবাবিলিটি অফ বি ড্যাশ কি করে বার করে, ফর্মুলা জানি 1 - PB করে 0.35 পেয়ে গেলাম। প্রবাবিলিটি অফ এ বাই বি বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ এ বাই বি বলতে যে কনস্ট্রাকশন কাজটা, এ বলতে কি কনস্ট্রাকশন কাজটা টাইমে শেষ হবে যখন বি ঘটবে। বি ঘটবে বলতে কি, যখন সেখানে আন্দোলন হবে, যখন সেখানে স্ট্রাইক হবে। এর প্রবাবিলিটি বলে দিয়েছিল 0.32। প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ বলে দিয়েছে। প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ বলতে কি, কনস্ট্রাকশন সাইটে কাজটা টাইমে কমপ্লিট হবে যখন বি ড্যাশ ঘটবে। বি ড্যাশ বলতে কোনো স্ট্রাইক ঘটবে না, এর ভ্যালু কত, 0.80। তো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি ফর্মুলা এখনই পড়লাম যে প্রবাবিলিটি অফ এ সমান কি, প্রবাবিলিটি অফ এ সমান ফর্মুলা করেছিলাম প্রবাবিলিটি অফ E1 বাই প্রবাবিলিটি অফ এ বাই E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 বাই প্রবাবিলিটি অফ এ বাই E2, যেখানে E1 আর E2 ছিল কি পার্টিশন, স্যাম্পল স্পেসের পার্টিশন। এখানে আমার স্যাম্পল স্পেসের পার্টিশন কে বি আর বি ড্যাশ, তাহলে E1 আর E2 জায়গায় কি রিপ্লেস করবে, বি আর বি ড্যাশ রিপ্লেস করবে। তাই দেখ প্রবাবিলিটি অফ E1 এর জায়গায় প্রবাবিলিটি অফ বি লিখেছি, প্রবাবিলিটি অফ এ বাই E1 এর জায়গায় প্রবাবিলিটি অফ এ বাই বি লিখেছি, প্রবাবিলিটি অফ E2 এর জায়গায় প্রবাবিলিটি অফ বি ড্যাশ লিখেছি, আর প্রবাবিলিটি অফ এ বাই E2 এর জায়গায় প্রবাবিলিটি অফ এ বাই বি ড্যাশ দিয়েছি। যেহেতু আমাদের মেন যে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি ফর্মুলায় ওখানে আমার E1 E2 E3 এগুলোকে আমি পার্টিশনের স্যাম্পল স্পেস ধরে নিয়েছিলাম, আর এখানে আমার বি আর বি ড্যাশটা হলো পার্টিশনের স্যাম্পল স্পেস। তাই টোটাল ফর্মুলাটাই যেখানে যেখানে E1 আছে সেখানে সেখানে বি পুট করবো, আর যেখানে যেখানে E2 আছে সেখানে সেখানে বি ড্যাশ লাগাবো, বাদ বাকি যা ছিল সেম। তাহলে এটা গেল আমার থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির ওপর অঙ্ক। বোঝা গেল? এটা হলো আমাদের থিওরেম অফ টোটাল প্রবাবিলিটির ওপর অঙ্ক। বোঝা গেল? চাপেরই জিনিস, দেখতে হবে, পড়তে হবে, বুঝতে পারবি। ঠিক আছে, তো আমার দিক থেকে আমি সব রকম চেষ্টা করলাম বোঝানোর। তোর যদি ক্যারিং ক্যাপাসিটি থাকে তো রাখবি মাথার মধ্যে, যদি ক্যারিং ক্যাপাসিটি না রাখে তাহলে রাখার দরকার নেই। ঠিক আছে, এবার বেস থিওরেম। এবার হচ্ছে বেস থিওরেম, কারণ এই দুটো না পারলে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি আর পার্টিশন অফ স্যাম্পল স্পেস এই দুটো না জানলে আমরা কখনোই বেস থিওরেম বুঝতে পারবো না, কারণ বেস থিওরেমে ওই জিনিসটা আছে। ঠিক আছে, তো আমরা চলে আসছি এবার বেস থিওরেম। এই জিনিসগুলো তোদের কিন্তু যখন বিটেক করবি বিটেকে আছে, এবং এগুলোর উপর অঙ্ক আছে। তো বেস থিওরেম কি বলেছে, বেস থিওরেম বলেছে যে E1 E2 En অবধি, E1 E2 En যা আগে বলছিলাম যে স্যাম্পল স্পেস এস এর পার্টিশন, এটা একটা বলে দিয়েছে। দ্যাট ইজ পার্টিশন হলে কি হয়, EI আর EJ তার ইন্টারসেকশন হয় ফাই, আর E1 E2 অফ দি En এর তার ইউনিয়ন হয় S। আর প্রবাবিলিটি অফ EI যদি গ্রেটার দেন 0 হয়, আর এ যদি কোনো একটা নন জিরো ইভেন্ট হয়, এ যদি একটা কোনো নন জিরো ইভেন্ট হয়, নন জিরো এর প্রবাবিলিটি মানে যেটা বার করতে চাইছি তার প্রবাবিলিটি যদি নন জিরো হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা এক একটা পড়েছিলাম প্রবাবিলিটি অফ এ, এক্ষেত্রে বেস থিওরেমের ফর্মুলাটা হয় প্রবাবিলিটি অফ EI বাই এ সমান কি, প্রবাবিলিটি অফ EI ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই EI by probability of E1 plus probability of A by E1 up to কত, মানে n of the probability of E2, probability of A by E2 up to probability of En
প্রবাবিলিটি অফ এ বাই ই, এটা হচ্ছে বেস থিওরেম। ঠিক আছে, প্রবাবিলিটি অফ ই আই বাই এ মানে আই এর ভ্যালু যে কোনো খুশি হতে পারে, যা খুশি হতে পারে, যেটা বার করবো আই এর ভ্যালু 1 2 আপ টু এন অবধি। তো এই যে এই ভ্যালুটা, এটা নিচেরটা বুঝতে পারছিস, এটা প্রবাবিলিটি অফ এ অ্যাকর্ডিং টু এই যে নিচের এই ফর্মুলাটা কার ছিল, নিচের এই ফর্মুলাটা ছিল টোটাল থিওরেম প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই আমাদেরকে বেস থিওরেমে কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে আমার বেস থিওরেমের মেন ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে বেস থিওরেমের অঙ্ক করতে গেলে। তো বেস থিওরেমের একটা অঙ্ক দেখে নি, বেস থিওরেমের একটা অঙ্ক দেখে নি। এই অঙ্কগুলো জেনারেলি আসে না, জেনারেলি আসে না বলা ভুল, মানে আসেই না, জেনারেলি বলাটাও ভুল, আসেই না তোদের, কারণ এগুলো সত্যি টাফ একটা জিনিস, হায়ার প্রবাবিলিটি হায়ার ম্যাথমেটিক্সে যে জিনিসগুলো আছে। ঠিক আছে, তো এর উপরে একটা প্রবলেম দেখে নেবো, তাহলে আমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো এর উপরে একটা অঙ্ক দেখ কি বলেছে, এক্সাম্পল 1। তো এটা হচ্ছে এই টোটাল থিওরেমটা হচ্ছে কখন ঘটবে, যখন E1 E2, মানে এই থিওরেমটা কখন লিখতে পারবো, যখন E1 E2 আপ টু EN ইভেন্ট গুলো স্যাম্পল স্পেস এস এর পার্টিশন হবে। স্যাম্পল স্পেস এস এর পার্টিশন হলে যে যে জিনিসগুলো ফলো করে, কি ফলো করে না, EI ইন্টারসেকশন EJ, তার ভ্যালুটা 5 হবে। E1 ইউনিয়ন E2 ইউনিয়ন EN অবধি, তার ভ্যালুটা S হবে। আর কি, এই যে প্রত্যেকটা জিনিস E1 E2 E3 এগুলো সবার প্রবাবিলিটি গ্রেটার দেন 0 হবে। আর যার আমি ভ্যালু বার করতে চাইছি মানে প্রবাবিলিটি অফ EI বাই এ, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ EI when AS occur, এই এর ভ্যালুটা যেন 0 থেকে বড় হয়, মানে প্রবাবিলিটি যেন 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা তুই লিখতে পারবি অ্যাকর্ডিং টু বেস থিওরেম। তো বেস থিওরেমের যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা দেখে নেওয়া যাক। বেস থিওরেমের যে অঙ্কটা আছে সেখানে বলেছে যে এক্সাম্পল ব্যাগ 1 কন্টেন্স 3 রেড এন্ড 4 ব্ল্যাক বলস, একটা ব্যাগ আছে যার মধ্যে 3টে লাল বল 4টে ব্ল্যাক বল আছে, while another bag 2 contains 5 red and 6 black ball, মানে দুটো ব্যাগ আছে, একটা ব্যাগ 1 একটা ব্যাগ 2, ব্যাগ 1 এ 3টে লাল বল 4টে ব্ল্যাক বল আছে, ব্যাগ 2 এ 5টা লাল বল 6টা ব্ল্যাক বল আছে। ঠিক আছে, one ball is drawn at random from one of the bag, এবার একটা বল যে কোনো ওই দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে তোলা হলো and it is found to be red, এবং দেখা গেল যে সেই বলটা হলো লাল। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ drawn from the bag 2, আমি যে ওই বলটা ব্যাগ 2 থেকে তুললাম তার প্রবাবিলিটি কত। তাহলে জিনিসগুলোকে আবার লিখে নি আমাদের অঙ্কের আকারে। তাহলে অঙ্কটা কি বলেছে আবার একবার বলে দিই, অঙ্কটা বলেছে যে আমার কাছে দুটো ব্যাগ আছে, ব্যাগ 1 আর ব্যাগ 2, ব্যাগ 1 এ 3টে লাল বল 4টে ব্ল্যাক বল আছে, ব্যাগ 2 এ 5টা লাল বল 6টা ব্ল্যাক বল আছে। এবার আমি দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে একটা বল তুললাম এবং সেই বলটাকে আমি লাল পেলাম। এবার আমার কত প্রবাবিলিটি যে ওই বলটা যে লাল হলো সেই বলটা আমি 2 নম্বর ব্যাগ থেকে তুললাম, এর প্রবাবিলিটি আমাকে বার করতে বলেছে। তো এই অঙ্কটা বেস থিওরেম ছাড়া করাই যাবে না। তো আমি ধরে নিচ্ছি যে E1 এমন একটা ইভেন্ট যেখানে হচ্ছে বলটা আমি 1 নম্বর ব্যাগ থেকে তুলছি, বল ড্রন ফ্রম ব্যাগ 1। E2 এমন একটা ইভেন্ট যে বলটা তুলছি সেটা তুলছি ব্যাগ 2 থেকে, বল ড্রন ফ্রম ব্যাগ 2। ব্যাগ 1 এ কটা বল আছে, ব্যাগ 1 এ 3টে রেড 4টে ব্ল্যাক আছে ব্যাগ 1 এ। ব্যাগ 2 এ কটা বল আছে, 5টা রেড 6টা ব্ল্যাক আছে ব্যাগ 2 এ। ঠিক আছে, এবার হচ্ছে আমি কি বল যেটা ড্রন করছি, বল তো একটা তুলছি, সেই বল তোলার ঘটনাটাকে আমি ধরে নিলাম যে যে বলটা তুলছি সেই লাল বল তুলছি, আমি ধরে নিলাম যে দ্য ড্রন বল ইজ রেড, এটা আমাকে করতে হচ্ছে দ্য ড্রন বল ইজ রেড, এই ইভেন্টটা হচ্ছে এ ইভেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলোই বলে দিয়েছিল যে আমার কাছে একটা ব্যাগ আছে যার মধ্যে 3টে লাল 3টে রেড 4টে ব্ল্যাক বল আছে ব্যাগ 1 এ, ব্যাগ 2 এ 5টা রেড 6টা ব্ল্যাক আছে, আমি দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে বল তুলছি এবং সেই বলটা আমি রেড পাচ্ছি, সেই যে রেড বলটা পেলাম সেই রেড বলটা ব্যাগ 2 থেকে তোলার সম্ভাবনা কত এটা বার করতে বলেছে। তাহলে 3টে ইভেন্টকে সাজিয়ে নিলাম, E1 হচ্ছে বল ড্রন ফ্রম ব্যাগ 1, E2 হচ্ছে বল ড্রন ফ্রম ব্যাগ 2, এ হচ্ছে যে বলটা আমি তুলে নিচ্ছি সেটা রেড হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে এমন একটা ইভেন্ট। তাহলে দেখে নে যে প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E2। আমি একবার বল তুলছি, তো তো একবার বল তুলছি মানে আমি E1 থেকেও তুলতে পারি E2 থেকেও তুলতে পারি, আমার কাছে কটা চয়েস, দুটো চয়েস, দুটো চয়েসের মধ্যে একটা চয়েস ফুলফিল হচ্ছে, তাহলে এদের প্রবাবিলিটি কত হবে, হাফ হবে, কারণ আমি একটা বল তুলছি আইদার 1 অর 2 নম্বর ব্যাগ থেকে।
তাহলে প্রবাবিলিটি কত? আমার কাছে চয়েস কটা আছে? আমার কাছে চয়েস হচ্ছে নাম্বার অফ চয়েস দুটো ব্যাগ আছে, তাই টোটাল নাম্বার অফ চয়েস দুইটা উপর নিচে থাকলো। আমি কটা বল তুলছি? একটা বল তুলছি, তাই একটা উপরে থাকলো, তাই 1/2। তাই প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E2 সমান হাফ হবে। কেন হাফ হলো আবার বলছি, আমার কাজটা কি? আমার ইভেন্টটা হচ্ছে বল তোলা, ইভেন্টটা হচ্ছে আমার বল তোলা। আমার কাছে ব্যাগ কটা আছে? আমার দুটো ব্যাগ আছে, তাহলে চয়েস আছে আমার কাছে কটা? দুটো, তাই নিচে 2। কটা বল তুলছি? একবার তুলছি, তাই ওপরে হচ্ছে 1, তাহলে হাফ। তাহলে এদের প্রবাবিলিটি হবে হাফ। এটা আশা করছি বোঝা গেছে তোদের। এরপর আমাকে কি বার করতে হবে? এরপর আমি বার করছি ধর প্রবাবিলিটি অফ A/E1। প্রবাবিলিটি অফ A/E1 বলতে কি বোঝায়? প্রবাবিলিটি অফ A/E1 বলতে বোঝায় E1 বলতে কি? বলটা আমি 1 নম্বর ব্যাগ থেকে তুলছি, আর প্রবাবিলিটি অফ A বলতে রন বল ইজ রেড। প্রবাবিলিটি অফ A/E1 বলতে বোঝায় যে প্রবাবিলিটি মানে রেড বল আমি তুলছি, এ বলতে কি রেড বল তুলছি, আর E1 বলতে কি 1 নম্বর ব্যাগ থেকে তুলছি, মানে 1 নম্বর ব্যাগ থেকে রেড বল তোলার সম্ভাবনা কত, সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ A/E1, মানে প্রবাবিলিটি অফ দ্য রেড বল ড্রন ফ্রম ব্যাগ 1। তাহলে দেখে নে 1 নম্বর ব্যাগ থেকে আমি রেড বল তোলার প্রবাবিলিটি কত। 1 নম্বর ব্যাগে কটা রেড বল আছে? 3টে রেড বল আছে, তাহলে উপরে 3। টোটাল কটা বল আছে 1 নম্বর ব্যাগে? 7টা বল আছে, 3 + 4, টোটাল এখানে 7টা বল আছে, 7টা বল আছে, টোটাল 7টা বল। তাহলে 7টা বলের মধ্যে কটা রেড আছে? 3টে রেড আছে, 3টে রেডকে কত উপায় তুলতে পারি? 3C1 উপায়, তাই 3। আর টোটাল বল কটা আছে? 7টা আছে, তাই 7। এটা গেল প্রবাবিলিটি অফ A/E1। প্রবাবিলিটি অফ A/E1 বলতে কি না, আমি যে বলটা তুলছি রেড তুলছি, কিন্তু কোন ব্যাগ থেকে তুলছি? ব্যাগ 1 থেকে তুলছি, তাই সেটা হলো প্রবাবিলিটি অফ A/E1। সিমিলারলি প্রবাবিলিটি অফ A/E2 বার করতে পারবো। প্রবাবিলিটি অফ A/E2 বলতে কি? প্রবাবিলিটি অফ রেড বল তুলছি, কোন ব্যাগ থেকে তুলছি? এবার কিন্তু 1 থেকে তুলছি না, ব্যাগ 2 থেকে তুলছি, কারণ E2 বলতে ব্যাগ 2। E2 তে কটা রেড বল আছে? 5টা রেড বল আছে, তাহলে উপরে গিয়ে দেখবে 5। E2 তে টোটাল কটা বল আছে? 5 + 6 11টা বল আছে, তাহলে 5/11। প্রবাবিলিটি অফ A/E2 5/11। তাহলে আপ টু দিস বোঝা গেছে? আশা করছি সবার ক্লিয়ার। এবার বেস থিওরেমে আমি কি জানি, আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে যে প্রবাবিলিটি অফ E2/B, এটা বার করতে হবে। কেন এটা E2/A, সরি বি বলে কিছু নেই এখানে, E2/A। এটা কেন বললাম? এটা কেন বললাম দেখো, E2 বলতে কি? E2 বলতে বল ড্রন ফ্রম ব্যাক টু। এ বলতে কি? এ বলতে ড্রন বল ইজ রেড, মানে আমাকে কন্ডিশন বলে দিয়েছিল যে বলটা রেডি হবে, বলটা রেড অলরেডি হয়ে গেছে, কিন্তু কার প্রবাবিলিটি বার করব? যে সেইটা আমার ব্যাক 2 থেকে বেরোবে তার প্রবাবিলিটি। দেখ বড় বড় করে লেখা ছিল যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ রন ফ্রম ব্যাক 2। তাহলে প্রবাবিলিটি অফ E2 বার করব যখন কি না সেই বলটা রেড হবে। পরে যেটা থাকে সেটা হয় কন্ডিশনটা, আর যার প্রবাবিলিটি বার করি সেটা সামনে থাকে। তাহলে কোশ্চেনে বলে দেওয়া ছিল ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ রন ফ্রম ব্যাক 2 when the ball was found to be red। তাহলে এটা হচ্ছে কি? ড্রন বল ইজ রেড, তাই কন্ডিশনটা পরে। যার প্রবাবিলিটি বার করছি E2, সেটা ফার্স্টে, তাই প্রবাবিলিটি অফ E2/A বার করতে হবে। মানে কি? বল ড্রন ফ্রম ব্যাক টু while it was red। প্রবাবিলিটি অফ E2/A বলতে কি? বল ড্রন ফ্রম ব্যাক টু while it was red। তাহলে এর ফর্মুলা এখনই পড়লাম, প্রবাবিলিটি অফ E2/A কার থিওরেম? অ্যাকর্ডিং টু বেস থিওরেম, প্রবাবিলিটি অফ E2 বাই প্রবাবিলিটি অফ A/E2 বাই দিয়ে প্রবাবিলিটি অফ E1 প্লাস প্রবাবিলিটি অফ A/E1, যতগুলো আছে দুটোই আছে, প্রবাবিলিটি অফ E2 প্লাস প্রবাবিলিটি অফ A/E2। যা আছে ভ্যালুগুলো বসিয়ে দাও। প্রবাবিলিটি অফ E2 বলতে কত? প্রবাবিলিটি অফ E2 বলতে হাফ, হাফ বসিয়ে দিলাম এখানে। প্রবাবিলিটি অফ A/E2 বলতে কত? 5/11 বসিয়ে দিলাম। প্রবাবিলিটি অফ E1 বলতে কত? প্রবাবিলিটি অফ E1 বলতে দেখ হাফ। প্রবাবিলিটি অফ A/E1 বলতে কত? 3/7 প্লাস প্রবাবিলিটি অফ E2 বলতে কত? হাফ, আর প্রবাবিলিটি অফ A/E2 বলতে কত? 5/11। ঠিক আছে, তাহলে উপরে পেলাম 5/22 আর নিচে পেলাম কত? নিচে পেলাম 3/14 আর নিচে কত পেলাম? 5/22। ঠিক আছে, তাহলে 5/22 বাই 3/14 প্লাস 5/22 ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট করলে আসে 35/68। তো এটা গেল বেস থিওরেমের অঙ্ক। তো বোঝা গেল? কোনো জায়গায় ডাউট থাকলে বলো, আবার বলে দেবো। আমাকে আবার বলে দিচ্ছি প্রথম থেকে, আগে যেমন বললাম অঙ্কটা।
বলেছিল আমাকে ব্যাগ ওয়ান, আমি অঙ্কটা প্রথমে থিওরিতে বলি তারপরে রিপ্রেজেন্ট গুলো বোঝাচ্ছি। অঙ্কটা বলেছিল যে ব্যাগ ওয়ান কন্টেন্স 3 রেড এন্ড 4 ব্ল্যাক বলস। ব্যাগ ওয়ানে 3টে রেড আর 4টে ব্ল্যাক বল আছে, ঠিক আছে। while another bag 2 contains 5 red and 6 black ball. ব্যাগ 2 তে 5টা রেড 6টা ব্ল্যাক বল আছে, ঠিক আছে। বলছে one ball is drawn at random from one of the bags, বাট একটা বল এই দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে তুলেছি এবং সেই বলটা দেখেছি লাল, and the it was found to be red। মানে এই যেমন দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে, ব্যাগ 1 অথবা ব্যাগ 2, আমি জানি না কোন ব্যাগ থেকে তুলছি, ওই দুটো ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ থেকে একটা বল তুলেছি এবং বলটা তুলে দেখেছি লাল কালারের। কি বার করতে বলেছে না, বার করতে বলেছে এই যে বলটা আমি তুললাম লাল কালারের, এটা 2 নম্বর ব্যাগ থেকে তোলার সম্ভাবনা কত। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ড্রন ফ্রম ব্যাগ 2। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল কি বললাম, অঙ্কটা বোঝা গেল কি বললাম। ওকে, এবার আমাকে তাহলে আমাকে বুঝতেই পারছি এখানে 3টে ক্লিয়ার ইভেন্ট আছে। একটা হচ্ছে ইভেন্ট 1 হচ্ছে কি, ইভেন্ট E1 যেটাকে আমি ধরে নিয়েছি যে বল ড্রন ফ্রম ব্যাগ 1, ব্যাগ 1 থেকে বল তুলছি। E2 হচ্ছে বল ড্রন ফ্রম ব্যাগ 2, ঠিক আছে। ব্যাগ 1 কটা বল আছে, 3টে রেড 4টে ব্ল্যাক, 3R 4B, নিয়ে টোটাল 7টা বল আছে। E2 তে 5টা রেড 6টা ব্ল্যাক, তার 11টা বল আছে। এ হচ্ছে কি, এ ধরে নিলাম দ্য ড্রন বল ইজ রেড, কারণ আমার বলেই দিয়েছে প্রশ্ন হবে যে আমি যে বলটা তুলছি সেটা রেড, এ হচ্ছে এমন একটা ইভেন্ট যে বলটা হচ্ছে রেড, ঠিক আছে। এবার প্রবাবিলিটি অফ E1 আর প্রবাবিলিটি অফ E2 বার করবো। প্রবাবিলিটি অফ E1 আর E2 বলতে কি, আমি কটা বল তুলছি, আমি দুটো ব্যাগ থেকে একটা বল তুলছি, আমার কাছে চয়েস কটা আছে, আমার কাছে দুটো চয়েস আছে, দুটো চয়েসের মধ্যে আমি যে কোনো একটা চয়েসকে সিলেক্ট করছি, ঠিক আছে। দুটো ব্যাগ আছে, তাই তলায় নাম্বার অফ চয়েস, নাম্বার অফ চয়েস বলতে কি 2, ওপরে কি কটা চয়েস আমি সিলেক্ট করছি, একটা চয়েস সিলেক্ট করছি, একটা বলই তুলছি দুটো ব্যাগের মধ্যে একটা থেকে, তাই উপরে 1। তাই প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E2 সমান হয়ে গেল হাফ, কারণ আমার কাছে দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগ থেকে বল তুলছি, তাই প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E2 সমান হাফ, কারণ দুটো চয়েস, দুটো চয়েসের মধ্যে একটা চয়েস আমি অ্যাকসেপ্ট করছি, সেটা হচ্ছে হাফ, ঠিক আছে। সেই জন্য এখানে হাফ এলো। হাফ কেন, দুইটা কিসের জন্য, আমার নাম্বার অফ চয়েস, টোটাল নাম্বার অফ চয়েস, এবং যে দুটো ব্যাগ আছে তাই নিচে 2, আমি কটা ব্যাগ থেকে চুজ করতে পারি, যে কোনো একটা ব্যাগ থেকে, তাই উপরে 1, তাই হাফ। তাহলে প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E2 সমান হাফ। এবার করছি প্রবাবিলিটি অফ A বাই E1। প্রবাবিলিটি অফ A বাই E1 বলতে কি, probability of drawn ball is red when ball drawn from bag 1, মানে আমি ব্যাগ 1 থেকে রেড বল তোলার প্রবাবিলিটি বার করতে চাইছি, ঠিক আছে। এ বলতে কি, বল রেড হওয়ার প্রবণতা, E1 বলতে কি কন্ডিশনটা কি না ব্যাগ 1 থেকে তুলছি। তাহলে ব্যাগ 1 কটা বল আছে টোটাল, ব্যাগ 1 টোটাল বল আছে 7, তাই নিচে 7 চলে গেল। ব্যাগ 1 কটা রেড আছে টোটাল, 3টে রেড আছে, তাই উপরে 3 চলে এলো, তাই 3 এর 7। এটা কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A when E1 has occurred, 3 এর 7 বের করে ফেললাম। সিমিলারলি প্রবাবিলিটি অফ A বাই E2 বার করব। A বাই E2 বলতে ওই বলটা রেড হবে কিন্তু বলটা এবার তুলব আমি ব্যাক 2 থেকে, তাহলে ভাই আমি প্রবাবিলিটি অফ A বাই E2 বলতে মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বল ইজ রেড when বল ইজ ড্রন ফ্রম ব্যাক 2, এটা বার করতে চাইছি। তাহলে কি, আমার ব্যাক 2 তে টোটাল কটা বল আছে, 11টা, তাই 11টা নিচে। আমার টোটাল রেড বল কত আছে, 5টা, তাই 5টা উপরে। এটা গেল কন্ডিশনাল প্রবাবিলিটি অফ A বাই E2 বার করলাম। আমাকে বার করতে কি বলেছে, আমাকে উল্টোটা বার করতে বলেছে, এটা যেটা বার করলাম তার উল্টোটা, মানে প্রবাবিলিটি অফ E2 বাই A। E2 বাই A বলতে কি, আমাকে প্রবাবিলিটি বার করতে বলেছে যে বলটা আমি বার করছি ব্যাক 2 থেকে, প্রবাবিলিটি অফ E2 বার করতে বলেছে যখন এটা অলরেডি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কি না, এ বলেছে যে রেড বল তুলছি তার। দেখ আমার কোশ্চেনটা যদি পড়িস, কোশ্চেনের স্টেটমেন্টে লেখা আছে দ্য ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ড্রন ফ্রম ব্যাক 2, তাহলে প্রবাবিলিটি অফ E2 বলতে কি, যে দ্য বল ড্রন ফ্রম ব্যাক 2 বাই A, বাই A বলতে এটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা আগেই বলে দিয়েছিল যে ইট ইজ ফাউন্ড টু বি রেড, তাহলে A বলতে কি দ্য ড্রন বল ইজ রেড, তাহলে প্রবাবিলিটি অফ E2 বাই A। এবার বেস থিওরেম জানিস, প্রবাবিলিটি অফ EI বাই A বলে এখনই পাওয়ালাম, প্রবাবিলিটি অফ EI বাই A সমান ছিল প্রবাবিলিটি অফ EI বাই প্রবাবিলিটি অফ A বাই EI। I এর জায়গায় এখানে শুধু 2 বসেছে, তাহলে I এর জায়গায় 2 বসিয়ে প্রবাবিলিটি অফ E2 বাই প্রবাবিলিটি অফ A বাই E2, আর নিচে টোটাল থিওরেমের প্রবাবিলিটি ফর্মুলাটা প্রবাবিলিটি অফ E1 বাই প্রবাবিলিটি অফ A বাই E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 প্লাস প্রবাবিলিটি অফ A বাই E2। ফর্মুলা যা যা ভ্যালু জানিস, সমস্ত ভ্যালু জানিস, বসিয়ে দে, 35/68 পেয়ে যাবি। বোঝা গেল? এরপরে না বোঝা গেলে দেখতে হবে। I have tried my best. বোঝা গেল কস্তুরী সুজাতা? হ্যাঁ, বুঝতে পারলি?
না বুঝতে পারলে আমার আর কিছু করার নেই। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু আন্ডারস্ট্যান্ড অল, দ্যাটস অল ফ্রম। ওকে, ঠিক আছে। তো আমার এখানে প্রবাবিলিটি পুরোপুরি সিলেবাসটা শেষ হয়ে গেল। কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে যা যা করেছি সমস্ত কিছুটাই তোদের আউট অফ সিলেবাস, মানে সিলেবাসে নেই, তবুও যদি কোনোদিন কোশ্চেন দেয় তার জন্য করিয়ে দেওয়া। যা যা আছে সমস্ত জিনিসটাই করিয়ে দিলাম। আগের জিনিসগুলো যত ভালো করে প্র্যাকটিস করবি এই জিনিসগুলো তত স্মুথ লাগবে। আগের জিনিসগুলো যত প্র্যাকটিস করবি না, মানে যত জিনিসগুলো দেখবি না, তত এই জিনিসগুলো কঠিন লাগবে। প্রবাবিলিটি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, অল অ্যাবাউট থিঙ্কিং, আর কিছু না। যত যার থিঙ্কিং ভালো তার প্রবাবিলিটি করতে তত সুবিধা। যত থিঙ্কিং বাজে, মানে থিঙ্কিং নাই বললেই চলে, মানে কোনো রকম চিন্তা ভাবনা করি না, তার প্রবাবিলিটি তত খারাপ। তো কন্ডিশনাল প্রবাবিলিটি আগে অবধি থিঙ্কিং না করলেও হয়ে যাবে কটা জিনিস থাকলে, বাট কন্ডিশনাল প্রবাবিলিটির পর থেকে যে যত বেশি ভাবতে পারবে জিনিসগুলো নিয়ে, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে, যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, তার তত প্রবাবিলিটি গ্রো করবে। তো যাই হোক, এখানে আমাদের প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন থেকে নতুন ব্যাচে আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্টটা শেষ হবে, এই স্টার্ট হবে। ঠিক আছে, আর ইলেকট্রিক টেকনোলজি নিয়ে যখন পড়াবো বা কম্পিউটার নিয়ে যখন পড়াবো তখন সেগুলো নিয়ে ডিসকাশন হবে। তো আপ টু দিস এখানেই ক্লাসটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ। নেক্সট দিন বলতে কবে সেটা গ্রুপে জানিয়ে দেবো, যে কবে ক্লাস হবে ইলেকট্রিক্যাল টেকনোলজি, কখন হবে। টাইমটা সেমই থাকবে 6টা থেকে, টাইমের কোনো হেল্প হবে না, এই টাইমেই ক্লাস হবে। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ। আর যা যা পড়ালাম সেগুলো দেখে রেখো। অনেকটা প্রবাবিলিটি পড়ালাম ফর ইয়োর বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে স্টার্ট করে একদম অ্যাডভান্স লেভেল অব্দি। এবার যে যত প্র্যাকটিস করবি তার তত জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, বেশ। আর কারো কোনো বক্তব্য আছে, কোনো কিছু জিজ্ঞেস করা আছে তো জিজ্ঞেস করতে পারো। কস্তুরী কোনো কিছু জিজ্ঞাসা আছে? দাদা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।